তাহলে কি স্যার এই কথাটা বলা যায় যে রাজ্যের যে পুলিশ অফিসাররা রয়েছেন যাদের কথা আপনি বলছেন যে যারা জীবিত নেই তো সেই রকম ভোটারদেরকে ভেতরে ঢুকিয়ে ভোট দিয়ে দেওয়া হয়েছে, শুধু পুলিশ অফিসার নয়, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসারও। কিন্তু এই আমি পুলিশ অফিসারের কথাই আজকে যেহেতু আলোচনা করছি এবং আপনিও একজন প্রাক্তন আইপিএস, আমি সেই জন্যই বলছি, যদি এই অফিসারদের সরিয়ে অন্য রাজ্য থেকে সেইখানে পুলিশ অফিসার বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে এনে যদি ভোট করানো হয় 2026-এ, তাহলে কি আপনি বলছেন যে মমতা ব্যানার্জি হেরে যেতে পারেন? মানে যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয় তাহলে তিনি ক্ষমতায় থাকবেন না। আচ্ছা, কিন্তু যদি ধরুন একটা বুথে 1000 ভোট থাকার কথা, সেখানে যদি 4 জন প্রার্থী থাকে তাহলে সমান করে ভাগ হলে কত হবে? 200-250 ভোট হবে। তো সেখানে যদি 100 ভোট এরকম রিগিং করে হয়ে যায় তাহলে সে তো জিতে যাবে। এটা যদি না করা যায় তাহলে এই করে যারা যদি চলে তারা তো জিতবে না। মানে এই পুলিশের সাপ্লাই লাইনটা কেটে দিলে আপনি বলছেন শুধু পুলিশ নয়, মানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচন কমিশনার হয়ে যারা তালিকায় নাম তুলছেন বা কাটছেন, আপনারা কিছুদিন আগে শুনেছেন যে বারুইপুর এবং ময়নার ইআরও এবং এইআরও যাদের নাম তোলার কথা ছিল না তাদের নাম তুলেছিলেন, তাদের নামে নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছিল, রাজ্য সরকার করেনি, নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নেয়নি। তো তাহলে কি করে চলবে? ব্যবস্থাটা নিতে হবে। নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে, তারা ব্যবস্থা নিচ্ছে না। এই যে দেখুন যে সংশোধনের কাজ হচ্ছে, শাসক দলের নেতারা কাউকে গাছে বেঁধে রাখতে চাইছেন, কোথাও রক্তগঙ্গা বহাতে চাইছেন, কাউকে জবাই করার হুমকি দিচ্ছেন। এগুলো তো অপরাধ। নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে মামলা করে এদের কয়েকটাকে জেলে পাঠানো। এই যে অসৎ পুলিশ অফিসারদের অসৎ রাজনৈতিক নেতারা ওই ডিজি, সিপি, এসপি, ওসের মতো পদে বসিয়ে অন্য পুলিশ অফিসারদের থেকে নিয়ন্ত্রণ করে, এই যারা শাসক দলের নেতা হন তাদের সুবিধা হয় যে তারা অন্যায় কাজ করলেও পুলিশের লোকেরা সেটাকে সমর্থন করেন, তারা যাতে ভোটে জেতেন তার জন্য সহযোগিতা করেন। আমি এই জায়গাটাতেই একটু আসতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জিততে কি পুলিশ সাহায্য করে? সেই জন্যই কি পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ বিরোধী দলনেতার বা বিরোধী দলের একাধিক নেতা? আপনারা তো দেখেছেন আমাদের দেশের আইন অনুসারে পুলিশ শুধু নয়, যে কোনো সরকারি কর্মচারীর কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো প্রচার করলে তার চাকরিতে থাকার অধিকার নেই। কন্ডাক্ট রুলস অনুসারে তারা সেটা করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানের কিছু পুলিশ অফিসার প্রকাশ্য সভায় একটা রাজনৈতিক দলকে জেতানোর কথা বলার পর তারা সরকারি চাকরিতে থাকেন। এটা থাকা যায় না। এই পুলিশ অফিসারদের চাকরি থাকা উচিত নয়। তো এখানে পুলিশ মন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রীর অধীনে আমি যেগুলো বললাম যে ডিজি আছেন বা কোথাও সিপি আছেন, কোথাও এসপি আছেন, তারা যদি এইটা ঠিকমতো আইনটা প্রয়োগ করতেন তাহলে এরকম কোনো পুলিশ অফিসার বলতে পারতেন না। আমরা স্যার একটু শোনাই, একজন পুলিশের বক্তব্য একটু শোনাবো। বিজিতাশ্ব রাউত কি বলেছেন তিনি, আসুন আপনাদেরকে শোনাই যে কেন এই কথাগুলো আজকে উঠছে, একটু শোনাই। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। স্যার আমি সরাসরি ওনার বক্তব্যের সূত্র ধরেই আসছি। উনি বলছেন, বিজিতাশ্ব রাউত, আমি দেখাতেও বলবো ছবিটা, তিনি বলছেন এই লড়াইটা চলবে। তার মানে উনি কিসের জন্য লড়াই করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী দেখার জন্য লড়াই করছেন। উনি নিজে বললেন স্পষ্ট করে। ওনার কথা আপনারা যেটা শোনালেন, তারপর ওনার চাকরিতে থাকার কোনো অধিকার নেই। ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে অন্য প্রসিডিং করে চাকরি থেকে বের করা উচিত। তার মানে তো উনি প্রকাশ্যে অস্ত্র তুলে দিচ্ছেন বিরোধীদের হাতে। না,
আমাদের সরকারি কর্মচারীদের যে কন্ডাক্ট রুলস আছে, যেমন আমি আইপিএস অফিসার ছিলাম, আমার ক্ষেত্রে অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস আছে, সে রুলসে পরিষ্কার বলা আছে আমি এটা করতে পারি না, করলে আমার চাকরিতে থাকার অধিকার নেই। তো সব সরকারি চাকরিদের জন্য এরকম কন্ডাক্ট রুলস আছে। তো সে রুলসের ভায়োলেশনের জন্য তার চাকরি যাওয়া উচিত। এখন যাদের তার এই ডিসিপ্লিনারি প্রসিডিং করে তাকে চাকরি থেকে বের করা উচিত বা তাকে এক্ষুনি সাসপেন্ড করা উচিত, তারা সেটা করছেন না, যেহেতু শাসক দলের পক্ষে বলছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রীও শাসক দলের লোক, তিনি হয়তো সেটা করছেন না, কিন্তু সেটা তারও অন্যায়। তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন এবং যেটা করছেন সেটা সংবিধানের লঙ্ঘন, এবং এই জন্য তাকেও ক্ষমতাচ্যুত করা উচিত। রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে কি ভোট করান? তো শুধু পুলিশকে দিয়ে নয়, সরকার কর্মচারীদেরকে দিয়ে ভোট করান। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে 2022 সালে বিধানসভার পৌর ভোট হয়েছে, আপনারা বিখ্যাত গায়ক দ্বিজেন মুখার্জির নাম শুনেছেন? তিনি 18 সালে মারা গিয়েছেন। তো 22 সালে তার নামে কেউ ভোট দিয়েছে, তার মানে কি ভোটার তালিকায় মরা ভোটারের নাম ছিল। তো এটা তো যার সংশোধন করার কথা ছিল তিনি করেননি। ওখানে যে ফলস ভোট কেউ দিচ্ছে সেটা বাধা দেওয়ার জন্যে যে বিরোধী দলের এজেন্ট তাদেরকে থাকতে দেওয়া হয়নি, তাহলে তিনি বাধা দিতেন। সেখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন, পোলিং অফিসার ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, তারা নিরপেক্ষভাবে কাজ করেননি। করলে তার মতো বিখ্যাত লোকের হয়ে অন্য কেউ মারা যাওয়ার 4 বছর পরে অন্য কেউ এসে তার ভোটটা দিতে পারতেন না। তো এই রকম দেখুন যে বিভিন্ন চ্যানেলগুলো যে গ্রামে গ্রামে বুথে বুথে লোক পাঠিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা বুথে 50-60 জন মরা ভোটারের নাম আছে, আচ্ছা 40-50 জন অস্তিত্বহীন লোকের নাম আছে। মানে একটা টিভি চ্যানেলে আমি দেখছিলাম যে তারা বর্ধমানের কোনো একটা গ্রামে গিয়েছে যেটা 100% হিন্দু গ্রাম, সেখানে মুসলমান ভোটারের নাম আছে কয়েকজনের। হ্যাঁ, তো সেই লোকগুলো তো ওখানে নাই, কিন্তু তাদের নাম আছে এবং তাদের ভোট দেওয়া হয়। ধরুন এই লাভলি খাতুনের নাম সম্প্রতি আবার চর্চা এসছে, একদম তিনি এদেশের নাগরিক নন, তো তিনি ভোটে দাঁড়াননি, শুধু পদেও চলে গিয়েছিলেন। তারপরে যখন কন্ট্রোভার্সি হয়, হাইকোর্টে মামলা হয়, তখন তাকে বাদ দেওয়া হয়েছে। তো এইরকম নাগরিক নয় এরকম লোকের নাম আছে, এরকম কিছু লোকের নাম আছে। একজন লোক তার